বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সেই প্রত্যাশায় আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আজকে অনার্স প্রথম বর্ষ যাদের ব্যষ্টিক অর্থনীতি বা অর্থনীতি যে নামে হোক আছে, অর্থনীতি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান ইত্যাদি যাদের অর্থনীতি আছে যে নামে থাকুক না কেন, তাদের স্থিতিস্থাপকতা যে বিষয়টা আছে টপিকটা, সেটার উপর আজকে আমার এটা দ্বিতীয় আলোচনা, দ্বিতীয় ক্লাস। আজকে আমরা পড়ব দাম স্থিতিস্থাপকতা কত প্রকার ও কি। গত ক্লাসে আমরা স্থিতিস্থাপকতা কাকে বলে, স্থিতিস্থাপকতা কত প্রকার ও কি এটা নিয়ে আলোচনা করেছি। বলেছিলাম পরবর্তীতে আমি ডিটেলসে আসবো। আজকে আমরা ডিটেলসে প্রাইস ইলাস্টিসিটিটা কত প্রকার, প্রাইস ইলাস্টিসিটি। এই প্রাইস ইলাস্টিসিটি কত প্রকার ও কি, এটা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তাহলে দাম স্থিতিস্থাপকতা আমরা বলেছিলাম, কি বলেছিলাম মনে করতে চেষ্টা করো। বলেছিলাম অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে বলা হয় দাম স্থিতিস্থাপক। অন্য সব কিছু ঠিক থাকবে, শুধু দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা বা আনুপাতিক পরিবর্তন হবে তার অনুপাতকেই বলা হয় দাম স্থিতিস্থাপক। এখন আজকে আমাদের আলোচনা হলো দাম স্থিতিস্থাপকতা কত প্রকার ও কি। খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, একটা বিষয়। দাম স্থিতিস্থাপকতাটা হলো প্রধানত 5 প্রকার। তোমরা লিখে নাও যাদের খাতা নিয়ে বসছো। প্রথম হলো ইপি ইজিক্যাল টু 1, এটাকে বলে একক দাম স্থিতিস্থাপকতা, ইউনিক একক দাম স্থিতিস্থাপক। লিখো একক দাম স্থিতিস্থাপকতা। 2 নম্বর হলো এককের চেয়ে বেশি দাম স্থিতিস্থাপকতা, এককের চেয়ে বেশি দাম স্থিতিস্থাপক, সাথে সাথে লিখে নাও। 3 নম্বরটা হলো এককের চেয়ে কম দাম স্থিতিস্থাপক। 4 নম্বরটা হলো শূন্য দাম স্থিতিস্থাপক। 5 নম্বরটা হলো অসীম দাম স্থিতিস্থাপক। অসীম দাম স্থিতিস্থাপক, অসীম, ইনফিনিটি, অসীম। একক দাম স্থিতিস্থাপকতা, এককের চেয়ে বেশি দাম স্থিতিস্থাপকতা, এককের চেয়ে কম দাম স্থিতিস্থাপকতা, শূন্য দাম স্থিতিস্থাপকতা, অসীম দাম স্থিতিস্থাপকতা। দাম স্থিতিস্থাপকতা 5 প্রকার: একক, এককের চেয়ে বেশি, এককের চেয়ে কম, শূন্য, অসীম। একটা একটা করে আমরা বিস্তারিত আলোচনা করি। একক দাম স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করছি। ইপি ইজিক্যাল টু 1, একক। একটা টেবিল দিয়ে আমরা সবগুলি দেখাতে পারবো। এটা হলো প্রাইস, এটা হলো ডিমান্ড, কোয়ান্টিটি অফ ডিমান্ড, দাম, পরিমাণ বা চাহিদার পরিমাণ। 10 দেই আর 100 দেই, এটা দিয়ে আমরা সবগুলো আলোচনা করতে পারি। মনে করি এটা কিন্তু আমাদের ইচ্ছা, যত খুশি আমরা পারবো। দাম 10% বাড়লো, 10% বাড়লে কত হয়? 11 হয়। 10 টাকা 10%, 10-এর 10% হবে 1, বাড়া মানে 10 ছিল 1 বাড়লো 11 হলো। এই দাম 10% বাড়ার কারণে চাহিদা মনে করি আমরা 10% কমে গেল। এটা তাহলে আমরা যেহেতু বলছি একক দাম স্থিতিস্থাপকতা, এটার সূত্র হবে কি? দামের দুইভাবে আমি বের করবো এটা। এটা হলো চাহিদার শতকরা পরিবর্তন, এটা হলো দামের শতকরা পরিবর্তন। তাহলে এখানে চাহিদা শতকরা পরিবর্তন কত আমরা বের করি?
তাহলে এখানে হলো 10 ছিল 11 হলো 10% বাড়ছে, 10% পজিটিভ, এটাতে হলো 10% নেগেটিভ। তাহলে -1 মাইনাস বাদ দিলে হয় 1, একক হয়ে গেল। এই হলো একটা পদ্ধতি। এই টেবিল থেকে আমরা এটা বের করে দিলাম। এই টেবিল থেকেও আমরা বলতে পারি, বুঝিয়ে দিতে পারি, দাম যখন 10, চাহিদা ছিল 100, দাম 10% বাড়ার কারণে চাহিদা 10% কমে গেছে। দাম যেই অনুপাতে বেড়েছে চাহিদা ঠিক সেই অনুপাতে কমে গেছে। তাহলে দামের শতকরা পরিবর্তন চাহিদা শতকরা পরিবর্তন সমান, এই জন্য এটাকে বলা হয় একক দাম স্থিতিস্থাপকতা। এই জন্য এটাকে বলা হয় একক দাম স্থিতিস্থাপকতা। তো এই তালিকা থেকে আমরা বোঝাতে পারি, এই অঙ্ক থেকেও সূত্র থেকেও বোঝাতে পারি, দামের শতকরা পরিবর্তন যা, চাহিদার শতকরা পরিবর্তন যদি তাই হয়, এটা 10%, এটাও 10%, বাড়া কমা বিষয় না, এটা 10% বাড়লো, এটা 10% কম। তাহলে দামের শতকরা পরিবর্তন যা হবে, চাহিদার শতকরা পরিবর্তন যদি একই হয়, তাহলে সেটা হবে একক দাম স্থিতিস্থাপক। এটা 10% হলে এটাও 10%, এটা 20% হলে এটাও 20%, এটা 25% হলে এটাও 25%, এরকম যদি হয় সেটাকে বলা হয় একক দাম স্থিতিস্থাপক। এটা আমরা চিত্র দেখাতে পারি। তাহলে প্রথম আমরা দেখাই 10 আর 100, এটা 10, এটা 100, এটা 11, এটা হলো 90, এই এটা 10% কমলো, এটা 10%, এই এটা অত কঠিন না, একটা যদি আমরা কোনো রকমে আয়ত্ত করতে পারি সবগুলি একই রকম হবে। তাহলে দামের শতকরা পরিবর্তন হলো 10, চাহিদা শতকরা পরিবর্তন হলো 10, যেহেতু দুইটা সমান এই জন্য এটা একক দাম স্থিতিস্থাপক। তাহলে এককটা কি, দাম যেই অনুপাতে পরিবর্তন হবে, চাহিদা যদি ঠিক একই অনুপাতে পরিবর্তন হয় তখন তাকে বলা হয় একক দাম স্থিতিস্থাপক। এটি আমরা মনে রাখি। এরপরে আমরা চলে যাই, কোথায় চলে যাব, এককের চেয়ে বেশি, ইলাস্টিসিটি ইজ গ্রেটার দেন 1। তাহলে এখানে দাম 10% বাড়লো, চাহিদা বেশি 10% 20% কমে যাবে। এই মূল মন্ত্রটা এখানে, দামের শতকরা পরিবর্তন কত, 10%, আর চাহিদার শতকরা পরিবর্তন হলো 20%। তাহলে আমরা এটা সংজ্ঞাটা কিভাবে বলবো, দাম যেই অনুপাতে পরিবর্তন হয়, চাহিদা যদি তার চেয়ে বেশি অনুপাতে পরিবর্তন হয়, তবে তাকে এককের চেয়ে বেশি দাম স্থিতিস্থাপকতা বলে। এখানে একটা তালিকা দিলাম, এই তালিকা থেকে আমরা অঙ্ক করতে পারি। এটা অন্য একটা সূত্র দিয়ে আমি বুঝাই। এই সূত্রটা হলো, অঙ্কে আছে ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ, এটাও একটা সূত্র আছে। অঙ্কগুলি আমরা এই সূত্রে করব গণিতে, ইলাস্ট্রির অঙ্ক যখন আমরা করব তখন এই সূত্র দিয়ে, এখানেও এটা দিয়ে করা যায়। তাহলে আমরা করি, এখানে দামের পরিবর্তন কত, 10%, 10 দিলাম, পরিবর্তন এখানে শতকরা না, সরি শতকরা না, পরিবর্তন কত, 1, 11 ছিল 10 হলো 1, তাহলে দিয়ে দিই 11 বিয়োগ 10, চাহিদার পরিবর্তন কত, 80 বিয়োগ 100। পরিবর্তনটা কিভাবে বের করি, পরেরটার থেকে আগেরটা বিয়োগ, এই পরিবর্তন বের করে পরেরটার থেকে আগেরটা বিয়োগ, পরিবর্তন বের করলে পরেরটার থেকে আগেরটা বিয়োগ, ইনটু পি মানে প্রথম দাম, প্রথম দাম কত ছিল 10, বাই প্রথম চাহিদা কত ছিল 100, তাহলে এখানে হয় -20, এখানে হয় কত 1 ইন্টু 10 বাই 100, এটা কাটা এটা কাটা এটা কাটা, -2 গ্রেটার দেন 1, একের চেয়ে বেশি, মাইনাসটা আমরা সবসময় বাদ দিই, এককের চেয়ে বেশি। তাহলে আমরা দেখলাম দামের শতকরা পরিবর্তনের চেয়ে চাহিদার শতকরা পরিবর্তন যদি বেশি হয় তবে তাকে এককের চেয়ে অধিক বা এককের চেয়ে বেশি দাম স্থিতিস্থাপকতা বলে। এটা আমরা তালিকার মাধ্যমেও দেখালাম, এটা অঙ্ক করে সূত্র করেও আমরা দেখালাম। এটা যদি চিত্র আঁকি তাও দেখানো যায়।
10-এর সময় কত ছিল? 10-এর সময় ছিল 100, 11-র সময় কত হলো? 80। এটা অনেকটা কমে আসবে আর কি, এই গ্যাপটা বড় হবে। প্রত্যেকটা একই রকম, এটা 10% বাড়লো, এটা 20% কম। তাহলে আমরা এখানে কি বলবো? মূল কথাটা হলো দাম 10% বাড়ছে, চাহিদা 20%। দাম যে অনুপাতে পরিবর্তন হয়েছে, চাহিদা তার চেয়ে বেশি অনুপাতে পরিবর্তন হয়েছে। তুলনামূলকভাবে বেশি, অনুপাতটা বেশি হবে। দাম 10% হলে চাহিদা 12% হতে পারে, 15% হতে পারে, 20% হতে পারে, 25% হতে পারে, 100% হতে পারে। দাম যে অনুপাতে পরিবর্তন হবে, চাহিদা তার চেয়ে বেশি অনুপাতে বেশিটা কত সেটা আমাদের ইচ্ছে, সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যখন আমরা এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব, গবেষণা করব, তখন বুঝতে পারবো। এটা দ্রব্যের প্রকৃতির উপর নির্ভর করে, এটা মানুষের রুচির উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে, বাজারের উপর নির্ভর করে, পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে, ইত্যাদি। যাই হোক, তাহলে আমরা দুইটা জিনিস পড়লাম। একটা হলো একক, দামের পরিবর্তন চাহিদার পরিবর্তন সমান আনুপাতিক, আর বেশি হলে দামের পরিবর্তন হচ্ছে চাহিদার আনুপাতিক পরিবর্তনটা বেশি। সেক্ষেত্রে চাহিদা রেখাটা একটু চ্যাপ্টা হয়, আমরা এটা বুঝতে পারলাম। বেশি স্থিতিস্থাপক হলে রেখাটা একটু চ্যাপ্টা হবে, বেশি ডালু হবে। আর কম স্থিতিস্থাপক হলে রেখাটা একটু খারাপ হবে। এটাও একটা বিষয়, এটা একটু মনে রাখো। এরপরে আমি একটা কথা বলবো, এটা থাকুক, এটা আমরা কাজে লাগাবো। এরপরে হলো 3 নম্বরটা কি ছিল? এককের চেয়ে কম। এককের চেয়ে কম, এককের চেয়ে কম। তো বেশিটা যদি আমরা পারি, কমটাও পারবো। তাহলে এখানে 10% বাড়াইলাম, এখানে কি হবে? কম অনুপাত, এটার চেয়ে কম। তাহলে এটা 5% যদি কমে, 95 হলো, তাহলে এটা মাইনাস হলো কত? 5% হয়ে গেল। তাহলে আমরা এখানে বলবো দামের শতকরা পরিবর্তন এর চেয়ে যদি চাহিদা শতকরা পরিবর্তন কম হয়, দাম 10% বাড়লো, চাহিদা 5% কমলো, 5 নিচ্ছি, 10-এর চেয়ে কম, এই জন্য এটা এককের চেয়ে কম, দাম 33 টাকা। এই সূত্রে মান বসাই দিই, এটা ঠিক আছে। এখানে হবে 95, 95, এখানে হবে 5, এখানে হবে 5 না, এটা হবে 10, এটা হবে 5। এখন যদি আমরা কাটাকাটি করি, এটা কাটা, এটা কাটা, এখানে থেকে 5, এখানে থেকে 10, তাহলে এখানে 1/2 মাইনাস 0.5, মাইনাস বাদ দিলে কি হয়? 0.5 নিচ্ছে, এটা এককের চেয়ে কম। তাহলে দামের শতকরা পরিবর্তনের চেয়ে চাহিদার শতকরা পরিবর্তন যদি কম হয়, দাম যে অনুপাতে পরিবর্তন হবে, চাহিদা সেই অনুপাতে পরিবর্তন হবে না, তার চেয়ে কম পরিবর্তন হবে। এটা আমরা সূত্রের মধ্যে মান বসিয়ে দেখলাম কত হয়েছে? 0.5। 0.5 নিশ্চয়ই একের চেয়ে কম, এটা হলো এককের চেয়ে কম, দাম 33 টাকা। এখন আমি একটা কথা বলে রাখি, পরে আবার ভুলে যাব। একটা পড়লাম এককের চেয়ে বেশি, আরেকটা পড়লাম এককের চেয়ে কম। এই এককের চেয়ে বেশিটাকে বলে স্থিতিস্থাপক চাহিদা। তোমরা খাতায় লিখে নাও, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, পরীক্ষায় আসে। এককের চেয়ে বেশি যেটা, এটাকে বলে স্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদা, ইলাস্টিক। আর এটাকে বলে অস্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদা। এককের চেয়ে বেশিটাকে বলে স্থিতিস্থাপক চাহিদা, এককের চেয়ে কমটাকে বলে অস্থিতিস্থাপক চাহিদা। এখন তোমাদের যদি পরীক্ষায় আসে স্থিতিস্থাপক চাহিদা কাকে বলে, তাহলে আমরা এই এককের চেয়ে বেশিটাই দিয়ে দিব। আর যদি বলে অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলে, এককের চেয়ে কমটাই দিয়ে দিব। অনেক সময় এই দুইটার মধ্যে পার্থক্য আসে। স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য লিখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। এখনকার প্রশ্নের ধরন তো তোমাদের থেকে এবার যারা প্রথম বর্ষে আছো তাদের, অর্থাৎ 24-25 যে সেশন, তাদের থেকে এই প্রশ্নের ধরন চেঞ্জ হয়েছে। এখানে 12টা প্রশ্ন থাকবে, যে কোনো 8টা প্রশ্ন দিতে হবে।
এক একটা প্রশ্নে 10 নম্বর করে, প্রতিটা প্রশ্নের ভিতরে ক খ গ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। বড় প্রশ্ন হলে হয়তো থাকবে না, দু একটা। বেশিরভাগ প্রশ্নেই ক খ থাকবে। ক খ তো মাস্ট থাকবে, গও থাকতে পারে। যেমন একটা 2, আরেকটা 4, আরেকটা 4। কয়ে 2, খয়ে 4, গয়ে 4, অথবা কয়ে 5, খয়ে 5, অথবা কয়ে 4, খয়ে 6, অথবা কয়ে 7 বা 3, তাহলে ক্ষয় হবে 3 বা 7, এইভাবে দুইটায় মিলে বা তিনটায় মিলে 10 হবে। এই একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য লিখো। 4ও থাকতে পারে, 5ও থাকতে পারে। স্থিতিস্থাপক চাহিদা মানে এককের চেয়ে বেশিটা, অস্থিতিস্থাপক চাহিদা মানে এককের চেয়ে কমটা। এই পরীক্ষার আসবে, যেহেতু ইনকোর্সেও থাকতে পারে, তোমাদের সবারই সামনে ইনকোর্স, তাইলে এই ইনকোর্সের জন্য এবং ফাইনালের জন্য এই প্রশ্নটা মুখস্থ করে নিতে পারো, পড়ে নিতে পারো, বইয়ে আছে, দেখে নিতে পারো। তাহলে গেল আমাদের স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক এই দুইটা, আর একক 3টা চলে গেল। এরপরে আসি শূন্য যেটা সেটা এপি ইকুয়াল টু 0। এটা একের নামের সাথে মিল আছে। দামের শতকরা পরিবর্তন হবে, চাহিদার কোনো পরিবর্তন হবে না। চাহিদা ঠিকই থাকে, চাহিদার পরিবর্তন 0। চাহিদার পরিবর্তন হলো 0%। দামের শতকরা পরিবর্তন হওয়া সত্ত্বেও চাহিদার যদি কোনো পরিবর্তন না ঘটে, তবে তাকে বলা হয় শূন্য দাম স্থিতিস্থাপক। এইটা থেকে আমরা দেখলাম দাম চেঞ্জ হয়েছে, চাহিদার কোনো চেঞ্জ হয়নি। তাহলে এখানে 100 বিয়োগ 100, এখানে হয়ে যাবে 0। এগুলি যাই হোক না কেন, যেহেতু উপরে 0 আছে, সব মিলে হয়ে যাবে 0। দামের শতকরা পরিবর্তন হওয়া সত্ত্বেও চাহিদার যদি কোনো পরিবর্তন না হয়, তবে তাকে বলা হয় শূন্য দাম স্থিতিস্থাপক। চিত্র এঁকে দিচ্ছি। চিত্র পানির মতো চিত্র। অর্থনীতি পড়ে চিত্র যারা না বুঝবে, চিত্র যাদের ভালো না লাগবে, তারা অর্থনীতিতে উন্নতি করতে পারবে না। চিত্র একদম সহজ, একদম সহজ। 10-এর সময় 100 চলে যায় 100 পর্যন্ত। 11-র সময় 100, 11-র সময়ও 100। এটা এইটাই হলো চাহিদা। এই দুইটা বিন্দু যোগ করলে এটাই হবে চাহিদা। এগুলো আমরা ফোঁটা দিয়ে দিই, তাহলে বোঝা যাবে কোনটা চাহিদা রেখা, কোনটা ফোঁটা। একটু বাড়াই দিলাম। এইটা হলো আমাদের চাহিদা রেখা, ডিডিটা হলো চাহিদা। এই বিন্দু, এখানে দাম 10% বাড়ছে, কিন্তু চাহিদা কোনো পরিবর্তন হয় না। এই বিন্দুতেও চাহিদা 100, বি বিন্দুতেও চাহিদা 100। চাহিদার পরিবর্তন 0, চাহিদার পরিবর্তন 0। তাহলে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যদি কোনোই পরিবর্তন না ঘটে, তাকে বলা হয় শূন্য স্থিতিস্থাপক, সম্পূর্ণ অস্থিতিস্থাপক। শূন্য মানে কি? সম্পূর্ণ অস্থিতিস্থাপক। দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও চাহিদার কোনো পরিবর্তন হবে না, এটাকে বলে সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। আচ্ছা, তারপরে আমরা 5 নম্বরটায় আসি। অসীম যেটা, অসীম, ইনফিনিটি, অসীম, যেটা সীমার বাইরে। এখানে বলছে দামের সামান্যতম পরিবর্তনের ফলে, দামের সামান্যতম, ধরি 1%ই হলো, এটা যদি অনেক পরিবর্তন হয়, এমন পরিবর্তন যেটা বুঝাই যায়, দাম কমলে চাহিদা বাড়ে। দাম 10% কমলো, 10% কমলো, এই জন্য চাহিদা যদি অনেক কমে যায়, ধরি 0 হয়ে গেল, তাহলে 100% কমে গেল। এটাও মাপা যায়, কিন্তু এটা মাপাই যাবে না, এটা অঙ্ক দিয়ে করা যাবে না। অসীম মানে কি? সীমার বাইরে, আমাদের ধারণার বাইরে। দাম অনেক সময় আছে কোনো কোনো দোকানে কি দেয়, অফ দেয়, ফ্রি দেয়, রিডাকশন দেয়, তাহলে দাম 50% কমায় দিল। তাহলে ওই দোকানে এত মানুষ গেল কিনতে, দোকানদার সারা দিন রাত 24 ঘন্টাও দিয়ে শেষ করতে পারলো না। মানুষ শেষ নাই, ক্রেতার শেষ নাই, নিতেই চায়, নিতেই চায়, নিতেই চায়। তাহলে কি হলো? দাম কমার কারণে চাহিদা এত বাড়লো যেটা দিয়ে কুলানো যাচ্ছে না। এইরকম ঘটনাকে বলা হয় অসীম দাম স্থিতিস্থাপক। দাম আবার যদি দাম একটু বাড়ে, চাহিদা যদি হাজার হাজার লক্ষ লক্ষ একক কমে যায়, তাইলে সেটাও হবে অসীম দাম স্থিতিস্থাপক। যাই হোক, সেটা তার অঙ্ক করে দেখানো যাবে না।
সেটা আমরা মুখেই বলবো, চিত্রটা একটু দেখানো যায়। এইটা ঠিক উল্টা চিত্র হবে সেটা। এই দামের এটা হবে এরকম, এটা হবে চাহিদা। দাম যখন 10, চাহিদা তখন 100। তাহলে দাম যখন 11, চাহিদা তখন কমে কত হবে? 0 হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে এই চাহিদা রেখে এরকম হলো, এরকম হয় আর কি, মূলত এরকম। তাহলে কাছাকাছি এটা। তাহলে আমরা আগেই বলছি যে এটা মাপাই যায় না। এটা যদি আমি মাপি তাহলে তো দেখা গেল। ওইটা বলছে মাপাই যাবে না। অসীম মানে কি? সীমার বাইরে। দামের সামান্য পরিবর্তন হবে, একটু পরিবর্তন হবে, এই জন্য চাহিদা অনেক বেড়ে যাবে বা অনেক কমে যাবে। তাই সেটা মাপা সম্ভব না। মাপা গেলে সেটা তো আর অসীম হলো না, সসীম হয়ে গেল। যেটা করা যায়, দেখা যায়, সেটা হলো সসীম। আর যেটা দেখা যায় না, করা যায় না, শুধু বোঝা যায়, সেটা হলো কি? অসীম। যাই হোক, তাহলে এই অসীম যেটা, এটাকে বলে সম্পূর্ণ স্থিতিস্থাপক। কি বলে? সম্পূর্ণ স্থিতিস্থাপক। শূন্য হইলে সম্পূর্ণ অস্থিতিস্থাপক, অসীম হইলে সম্পূর্ণ স্থিতিস্থাপক। এইরকম প্যাচ দিয়েও প্রশ্ন দিতে পারে। এখনকার যে অবস্থা, গত 2 বছরে আমরা মাইক্রো প্রশ্নগুলি দেখেছি, বিশেষ করে এই প্রশ্নটা খুব পেঁচাপেচি করে। অবশ্য বেসিক ক্লিয়ার করার জন্যই করে স্যাররা, টিচাররা, সম্মানিত শিক্ষক মহোদয় যারা আমাদের আছেন, এমনভাবে প্রশ্নটা করে যাতে বেসিক বের হয়ে আসে। যারা ভালো তারাই পারবে এটা। তাহলে আমরা এখানে 2টা বিশেষ প্রশ্ন পেলাম। একটা হলো স্থিতিস্থাপক চাহিদা, একটা হলো অস্থিতিস্থাপক চাহিদা। আরেকটা হলো সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা, সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা কোনটা? অসীমটা। আর সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা কোনটা? শূন্যটা। আর স্থিতিস্থাপক চাহিদা কোনটা? একের অধিকটা। অস্থিতিস্থাপক চাহিদা কোনটা? একের কমটা। তাহলে আর থাকে কোনটা? আরেকটা থাকে একক, আরেকটা থাকে কি? একক। তাহলে একটা হলো স্থিতিস্থাপক, একটা অস্থিতিস্থাপক, একটা সম্পূর্ণ স্থিতিস্থাপক, একটা সম্পূর্ণ অস্থিতিস্থাপক, আর একটা হলো একক। এই 5টা। তাহলে একক, এককের চেয়ে বেশি, এককের চেয়ে কম, শূন্য, অসীম। এককের চেয়ে বেশিটাকে বলে স্থিতিস্থাপক, এককের চেয়ে কমটাকে বলে অস্থিতিস্থাপক, শূন্যটাকে বলে সম্পূর্ণ অস্থিতিস্থাপক, অসীমটাকে বলে সম্পূর্ণ স্থিতিস্থাপক। যাই হোক, প্রশ্ন কিভাবে আসে আমি সেদিকে বেশি গুরুত্ব দেব না। আমার জানার দরকার স্থিতিস্থাপকতায় কি কি আছে আমি সব জানবো, মোটামুটি বেসিকটা ক্লিয়ার করব। প্রশ্ন যেভাবে আসে আমি সেভাবে লিখে দেব। কোনো রকম একটু লিখতে পারলে আমরা নাম্বার দিয়ে দিই। আমরা দেখি সে জানে কিনা বিষয়টা, এই টপিকটার উপর তার জ্ঞান আছে কিনা, ধারণা আছে কিনা। তাইলে আমরা যদি বুঝতে পারি তার ধারণা আছে, ভুল হোক, লিখতে গিয়ে ভুল হওয়া এটাই স্বাভাবিক। তাইলে বেসিক কনসেপ্টটা তার আছে কিনা সেটা আমরা দেখতে চেষ্টা করব। যাই হোক, তাহলে আমরা আজকে যে আলোচনা করলাম সেটা হলো প্রাইস ইলাস্টিসিটি কত প্রকার ও কি কি? 5 প্রকার। সেই 5 প্রকার আমি বারবার বলেছি, কয়েকবার বলেছি। আমি মনে করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আর যদি না হয়ে থাকে তোমরা বই দেখো, একটু স্টাডি করো, গবেষণা করো। গবেষণা লন্ডন আমেরিকা গিয়ে করতে হবে এমন না, গবেষণা ঘরে বসেও করা যায়। কোনো একটা বিষয় সম্বন্ধে সম্যক ধারণা নেওয়া, বিস্তারিত আলোচনা করা বিভিন্ন অ্যাঙ্গেলে, এটা নারী নক্ষত্র শিখা, এটা নিয়ে চিন্তা করা, এটাই হলো গবেষণা। যাই হোক, অনেক কথা বললাম। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, সেই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।